কুরিয়ারের গাফিলতিতে পথেই নষ্ট গ্রাহকের আম, লোকসানে রাজশাহীর অনলাইন বিক্রেতারা, অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস ভোক্তা অধিকারের। ডেলিভারিটা কি 3 দিন না করে তারা করছে কি 8 থেকে 12 দিনের ভিতর। বড় যারা মার্চেন্ট বা উদ্যোক্তা তারাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চামড়ার পাইকারি হাটগুলোতে কাটছেই না ক্রেতা সংকট। গাইবান্ধার পলাশবাড়ি হাটে প্রতি বর্গফুটে লোকসান 20 থেকে 30 টাকা, স্বপ্নভঙ্গ ব্যবসায়ীদের। 2000 পিস চামড়া কিনছে, এই চামড়াটা সম্পূর্ণ আমার। এখন চামড়ার কোনো পার্টি আসতেছে না। ওরা ক্যাশ পাচ্ছে না, ক্যাশ না পেলে এত কোটি কোটি টাকা যে কই থেকে আমদানি পাবে ওনারা। নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট, চিকিৎসকের অভাবে ব্যাহত সেবা, রাজনৈতিক প্রতিহিংসায় 16 বছরেও হয়নি নতুন ভবন। দীর্ঘ 17-18 বছর যাবত এই হাসপাতাল রিপেয়ারিংও হয় না। আমরা মনে করুন যে আমরা সুযোগ সুবিধা পাই, সুযোগ সুবিধা আমরা পাইতেছি না ভাই। বর্ষায় জমজমাট পিরোজপুরের নৌকার হাট, দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতা, প্রতি হাটে বিক্রি 20 থেকে 25 লাখ। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। সেবা নিয়ে গাফিলতি, প্রতিশ্রুতির বরখেলাপ সহ নানা কারণে কুরিয়ার সার্ভিসের প্রতি ক্ষোভ বাড়ছে রাজশাহী অঞ্চলের আম ব্যবসায়ীদের। প্রতিষ্ঠানগুলোর গাফিলতিতে ক্ষুণ্ণ হচ্ছে রাজশাহীর আমের সুনাম। লাখ লাখ টাকা লোকসান হচ্ছে এ অঞ্চলের ই-কমার্স উদ্যোক্তাদের। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য বলে দাবি কুরিয়ার প্রতিনিধিদের। এদিকে এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। রাকিবুল হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ব্যতীত আমের বাগানের এমন বিস্তার দেশের অন্য কোনো অঞ্চলে নেই। 250-র বেশি জাতের সুমিষ্ট আমের 95 ভাগই এই অঞ্চলে উৎপাদিত হয়। মৌসুমে 15,000 কোটি টাকার বেশি আমের বেচাকেনা হয় এ অঞ্চলে। আমি ঢাকার থেকে আসলাম, আমি ঢাকার থেকে এসে এখানে আম নিয়ে আবার ফিরে গাড়িতে করে আবার ফিরে আমার জায়গা মতন চলে যায়। সব দেশের মানুষই আসে, কেউ অনেক নেয়, কেউ অল্প নেয়। চাঁদপুর, হাজীগঞ্জে, কুমিল্লা ওইদিকে যায় এখানের মাল, আর কেউ কুরিয়ানেও পাঠায় কিনা। ক্যারেট যদি আপনার বেশি দিন থাকে তাহলে একটু পয়সা যায়, আর ক্যারেট 2-1-এর মধ্যে খুললে আপনার একটু হালকা নরম হয়। বিগত বছরগুলোই আমের ক্রেতা তালিকায় নতুন নাম হয়ে উঠেছে ই-কমার্স উদ্যোক্তারা। তারা বাগান বা হাট থেকে উন্নত আম খুঁজে ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। চাহিদা বাড়ায় বাড়ছে উদ্যোক্তার সংখ্যা। আম পরিবহনে এই উদ্যোক্তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় কুরিয়ার সার্ভিসের। তবে এই নির্ভরশীলতায় দিন দিন বাড়ছে কুরিয়ারগুলোর একচেটিয়া মনোভাব। বানেশ্বরে যে সমস্ত কুরিয়ারগুলো আছে সেই সকল কুরিয়ারগুলো প্রতিনিয়ত আমাদের মতন অনলাইন প্ল্যাটফর্ম লোকগুলাকে হ্যারাসমেন্ট করছে, এবং তারা দেখা যায় যে কমিটমেন্ট তো নষ্ট করেই, তারপরে আমরা যে টাকা দিয়ে বিনিময়ে যে টাকায় মাল পাঠাই, সেই পাঠানোর পরে তারা যদি কোনো কারণে 2-1 ক্ষতিপূরণ দেয় তাও 50%ও দিতে চায় না। কাস্টমার কাছে যাইতে ঢাকার মধ্যে 24 ঘন্টা, ঢাকার বাইরে 48 ঘন্টার মধ্যেই এনাফ। তারা 3 দিন, 4 দিন, 5 দিন লাগাচ্ছে স্টেট ফাস্ট। আরও কুরিয়ার আছে, অন্যান্য কুরিয়ারও 3 দিন লাগায়, 4 দিন লাগায়। সেবাদানে কুরিয়ার সার্ভিসের এমন স্বেচ্ছাচারী ও উদাসীন আচরণে আম পচে যাওয়া, ছেঁড়াফাটা মোড়ক, আম চুরি হওয়া বা কখনো পুরোপুরি হারিয়ে যাওয়া সহ ভোক্তার থেকে আসে নানা অভিযোগ। ফলস্বরূপ চলতি মৌসুমে রাজশাহী অঞ্চলের 73টি বড় উদ্যোক্তা প্রতিষ্ঠানের ক্ষতি অন্তত 32 লাখ টাকা। এছাড়াও আম পাঠিয়ে ক্ষতির শিকার এমন ছোট উদ্যোক্তার সংখ্যা অর্ধশতের বেশি। আমাদেরকে কমিটমেন্ট দিয়েছিল যে 3 দিনের ভিতর তারা ডেলিভারি করবে, তো সেই ডেলিভারিটা কি 3 দিন না করে তারা করছে কি 8 থেকে 12 দিনের ভিতর। তো আমার নিজে আর কি ক্ষতিগ্রস্ত 5 লক্ষ টাকা। বড় যারা মার্চেন্ট বা উদ্যোক্তা একটু বড় হয়ে উঠেছে আমাদের মতো, তারাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি নিজে প্রত্যক্ষভাবে প্রায় 2 লক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে এ নিয়ে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে, মার্চেন্টদের ক্ষতির পরিমাণ সামান্যই। সমস্যা সমাধানে কাজ করছেন তারা। আমি আমার এই ব্রাঞ্চ থেকে 4000 ক্রেট আম পাঠাইছি। আমার পুরো রাজশাহী চাপাই মিলে হয়তো 15-20 হাজার আম গেছে। এক গাড়ি আগে গেছে, এক গাড়ি পরে গেছে। এখন বিষয় হচ্ছে যে সব আম যে নষ্ট হয়েছে বা ইয়ে হয়েছে এরকম তো কোনো কিছু না। যদি কারো কোনো ক্ষয়ক্ষতি হয় বা কারো কোনো পার্সেলে ক্ষয়ক্ষতি হয় তাহলে সেটা আমাদেরকে দিলে এটা আমরা আগে ভেরিফাই করছি। এ অবস্থায় এই অঞ্চলের জিআই পণ্য আমের সুনাম ও বাজার টিকিয়ে রাখতে আম পরিবহনে প্রশাসনের কঠোর নজরদারির দাবি বাগানীদের। এদিকে ভোক্তা অধিকার বলছে,
অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। যদি কোনো ভোক্তা বা ক্রেতা তার অর্ডারকৃত পণ্য যথাযথভাবে না পান, তাহলে এটা আমাদের কাছে অভিযোগ দায়ের করতে পারবেন এবং এটা একদম সহজ। এখন আমাদের সরাসরি অভিযোগ করতে না, অনলাইনে অভিযোগ করা যায়। আমাদের ওয়েবসাইটে গেলে CCMS নামক একটা সেবা বক্স আছে, সেখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করে ওইখানে ম্যাক্সিমাম তথ্য দেওয়া আছে, শুধু প্রয়োজনীয় তথ্যগুলো ফিল আপ করে আপনার এটা সাবমিট করে দিলে এটা আমরা অভিযোগটা পেয়ে যাব। এটার জন্য 1 বছরের জেল এবং 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। দ্রুত সময়ে ও সহজে আম পরিবহনে ব্যবস্থা নেওয়ার দাবি এ অঞ্চলের উদ্যোক্তাদের। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। এদিকে ভরা মৌসুম হওয়ায় জমজমাট দেশের সবচেয়ে বড় চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমের বাজার। দৈনিক বিক্রি হচ্ছে কয়েক কোটি টাকার আম, তবে আশানুরূপ দাম না পাওয়ার অভিযোগ চাষিদের। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, জানাবেন আজকের বাজারে আমের দরদাম কেমন, আর এই হাটে দৈনিক কত টাকার আম বিক্রি হয়? উজ্জ্বল, সকাল থেকে আমরা অবস্থান করছি সারা দেশের সবচেয়ে বড় আমবাজার কানসাট আমবাজারে। এখানে সকাল থেকে ক্রেতা বিক্রেতাদের হাটডাকে মুখরিত থাকে সারা দিন এই আমবাজার। আপনাকে বলে রাখি, এই আমবাজারে সারা দিনে অন্তত 500 ট্রাক আম বিক্রি হয়। এইসব ট্রাক সারা দেশে সরবরাহ হয়ে থাকে। এই 500 ট্রাক আমের মূল্য এখানকার কর্তৃপক্ষ বলছে প্রায় 20 কোটি টাকার বেশি। আপনাকে বলে রাখি উজ্জ্বল, এই চাঁপাইনবাবগঞ্জের 4টি মোট আমবাজার রয়েছে। রহনপুর আমবাজার, চাঁপাইনবাবগঞ্জ শহরে একটি আমবাজার রয়েছে, পুরাতন আমবাজার, আর ভোলাহাটে আরেকটি আমবাজার রয়েছে। আর এটি হচ্ছে সবচেয়ে বড় আমবাজার। এটি শুধু চাঁপাইনবাবগঞ্জের নয়, সারা দেশের সবচেয়ে বড় আমবাজার। এবার ব্যবসায়ীরা বলছেন আমের ফলন ভালো হলেও তারা লাভবান হতে পারছেন না, কারণ আমের দাম সে হারে বাড়ছে না। যে হারে বাড়ছে উৎপাদন খরচ, সে হারে আমের দাম বাড়ছে না বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার চাষিরা বলছেন এবার আম ব্যবসায়ীরা এবং চাষিরা বলছেন এখন বাজারে 5 থেকে 6 জাতের আম বিক্রি হচ্ছে। এসব আমের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এখানকার খিরসাপাত আম, তারপর পরে রয়েছে এখানকার রূপালী। খিরসাপাত আম বিক্রি হচ্ছে এখানে 4 থেকে 4,500 টাকা মন, এছাড়াও রূপালী বিক্রি হচ্ছে 3 থেকে 3,500 টাকা মন। এছাড়াও যে ল্যাংড়া আম পাওয়া যায় অত্যন্ত সুস্বাদু, তা বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকা মন। সবচেয়ে যেটি কম দামে বিক্রি হচ্ছে উজ্জ্বল, সেটি হচ্ছে লক্ষণভোগ আম। এই লক্ষণভোগ আম মাত্র 8 থেকে 900 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও জিআই স্বীকৃতপ্রাপ্ত যে আম রয়েছে ফজলি, সে আমের দামও কিন্তু অত্যন্ত কম, মাত্র 1000 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও ব্যবসায়ীরা বলছেন এই বাজারটির আম অত্যন্ত জনপ্রিয়, সারা দেশের ক্রেতারা এসে এখানে আম কিনে নিয়ে যান। সেক্ষেত্রে তারা বলছেন যে বাইরের জেলা থেকে এই আমবাজারে আম নিয়ে এসে বিক্রি করছেন চাষিরা, এতে এখানকার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। উজ্জ্বল, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমবাজার থেকে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহান মাহমুদ। উত্তরাঞ্চলের সব থেকে বড় চামড়ার হাট গাইবান্ধার পলাশবাড়িতে চামড়ার পর্যাপ্ত সরবরাহ থাকলেও নেই ট্যানারি মালিক ও রপ্তানিকারকরা। এছাড়া মিলছে না কাঙ্ক্ষিত দাম, বিক্রি না হওয়ায় হাটেই পচে নষ্ট হচ্ছে অনেক চামড়া। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন সরকারি নির্ধারিত দামের কত টাকা কমে প্রতি ফুট চামড়া বিক্রি হচ্ছে, আর দাম না পাওয়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? হ্যাঁ উজ্জ্বল, আপনি জানেন যে গাইবান্ধার পলাশবাড়িতে সবচেয়ে বড় যে চামড়ার হাট, সেই চামড়ার হাট কিন্তু প্রতি বুধবারে এখানে হাটটি হয় এবং এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে চামড়া সরবরাহ হয়ে থাকে। বিশেষ করে যে কুরবানির পরে যে হাটগুলো হয়, সেই হাটগুলোতে চামড়া এখন সরবরাহ রয়েছে এবং এখানে যে চামড়ার দাম, সেই চামড়ার দামটি একেবারে নাই বললে চলে। যে আমি যে চামড়াটি দেখাচ্ছি, সেই চামড়াটি মাত্র 100 থেকে 150 টাকা দাম করছে, এর উপর কোনো দাম করছে না। আর সরকার এবারে যে চামড়া দর নির্ধারণ করে দিয়েছে সেটি হলো প্রতি বর্গফুট লবণযুক্ত যে চামড়া, সেই চামড়াটা বিক্রি হবে 55 থেকে 60 টাকা ঢাকার বাইরে এবং ঢাকাতে 60 থেকে 65 টাকা। কিন্তু আজকে যে পলাশবাড়ি যে চামড়ার হাট, সেই হাটে কিন্তু মাত্র 30 থেকে 35-40 টাকা বর্গফুটে কিন্তু এই চামড়াগুলো বিক্রি হচ্ছে। এতে করে যারা মৌসুমি ব্যবসায়ী, যারা চামড়া কিনেছিলেন কুরবানি পরপর বিভিন্ন স্থান থেকে, তারা কিন্তু বড় অঙ্কের একটি লোকসানের মুখে পড়েছেন। যে চামড়াটা
তারা 1000, 1100, 900 টাকাতে কিনেছেন, সে চামড়াটা 500, 600, 400 টাকায় বিক্রি হচ্ছে। তো এইভাবে কিন্তু চামড়া কেনাবেচা এখানে হচ্ছে। আর ট্যানারের যে মালিক তারা একেবারে এখানে আসছেন না, তারা চামড়া কিনছেন না। যে এখানে আজকে হাটে মাত্র 2 জন ট্যানারি, যে যারা কিনে ট্যানারিতে যারা মাল কিনে চামড়া কিনে, তারা কিন্তু মাত্র 2 জন আসছেন। তারা কিন্তু এই দামে কিনছেন, 30 থেকে 35 টাকা বর্গ ফুটে কিন্তু এই চামড়াগুলো কিনছেন। ফলে যে চামড়াগুলো অবিকৃত যে চামড়াগুলো থাকছে, তারা এই 15 দিনে কিন্তু প্রচুর পরিমাণে চামড়া কিন্তু এখানে জমা হয়ে গেছে। এই চামড়াগুলো যে শেডগুলো রয়েছে, সেই শেডগুলো ভরে যাওয়ার পরে কিন্তু কিছু চামড়া বাইরেও থাকছে। এইভাবে কিন্তু চামড়াগুলো দিনের পর দিন এখানে স্তূপ আকারের চামড়া থাকছে। অনেক চামড়া নষ্ট হয়ে যাচ্ছে, আবার অনেক চামড়া বাড়িতে ফিরে নিয়ে যাচ্ছে। তো এইভাবে চামড়া বিক্রি করতে না পেরে কিন্তু এই হাটের যারা চামড়া বিক্রেতা তারা কিন্তু একদম হতাশ হয়ে গেছেন। তারা চামড়া বিক্রি করতে পারবেন কিনা তা নিয়েও কিন্তু একটা শঙ্কা তাদের মধ্যে রয়েছে। আর ট্যানারি মালিকদের যে কথা সেটি হলো তারা বিদেশে চামড়া বিক্রি করতে পারছেন না, কেমিক্যালের দাম বেড়ে গেছে, তারা টাকা পাচ্ছেন না। গত করোনার সময় চামড়াগুলো তাতে গোডাউনে রয়ে গেছে। তাছাড়া সরকার পতনের ফলে অনেক ব্যবসায়ী তারা চামড়া কিনছেন না। এইভাবে তারা বিভিন্ন অজুহাতে কিন্তু চামড়া না কেনার যে সিদ্ধান্ত তারা নিয়েছেন নিজেরা, এবং তারা সিন্ডিকেটের মাধ্যমেই কিন্তু এই চামড়াগুলো কিনছেন। ফলে সাধারণ যে ব্যবসায়ীরা, মৌসুমি যে ব্যবসায়ীরা, তারা কিন্তু একেবারে কিন্তু হতাশ। এই চামড়াগুলো তারা বিক্রি করতে না পারলে হয়তো এই চামড়াগুলো তাকে ফেলে দিতে হবে এবং তারা লোকসানের মুখে পড়বে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে গাইবান্ধার পলাশবাড়ি যে চামড়া হাট, সেখান থেকে চামড়ার দরদাম নিয়ে সর্বশেষ। যুক্ত ছিলেন সহকর্মী মাজিদুর রহমান। দেখছেন এখন জনপদে। চট্টগ্রামে দিন দিন দীর্ঘ হচ্ছে করোনায় আক্রান্তদের তালিকা। নতুন করে মৃত্যু না থাকলেও আরও 12 জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এদিকে বরিশাল বিভাগে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছর আক্রান্ত প্রায় 4000। এতে হাসপাতালে চলছে শয্যা সংকট। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর জেনারেল হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম ও বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান। শুরুতেই যাচ্ছে চট্টগ্রামে ফয়সালের কাছে। ফয়সাল, জানাবেন করোনা মোকাবেলায় বন্দরনগরী কতটা প্রস্তুত, আর টিকা নিতে আগ্রহ কেমন দেখছেন জনসাধারণের? বিষয় যদি বলি তাহলে চট্টগ্রামের যে জেনারেল হাসপাতাল আছে সেটিকে 25 শয্যায় সজ্জিত করা হয়েছে একটি করোনা ওয়ার্ড দিয়ে, এবং আমরা দেখি যে আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। তবে ভেন্টিলেটরের অভাব আছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে। তবে যেটি আশ্চর্যের বিষয় বা যেটি একটু অবাক করছে সেটি হচ্ছে এইসব ওয়ার্ডগুলোতে আসলে সেভাবে রোগী থাকছে না। আমরা প্রতিদিন 2 জন 3 জন করে রোগী পাচ্ছি। আজকেও চট্টগ্রামের জেনারেল হাসপাতালে মাত্র 2 জন রোগী ভর্তি আছেন এবং সন্দেহভাজন এমন 7 জন রোগী আছেন, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোনো রোগী কিন্তু নেই। তবে গত 24 ঘন্টায় বা নতুন যে তথ্য সেখানে 12 জন নতুন করে শনাক্ত হয়েছে, এবং এ নিয়ে তৃতীয় সপ্তাহের শেষে এসে চট্টগ্রামে মোট 90 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে অধিকাংশই মহানগরের। এবং আমরা দেখছি যে আসলে চট্টগ্রাম মহানগরে এই পর্যন্ত 6 জন রোগী মারা গিয়েছেন, এবং বিভিন্ন হাসপাতালে আসলে করোনার যে পরীক্ষা সেটি সেভাবে হচ্ছে না। বিশেষ করে যেখানে চট্টগ্রামের যে সিটি কর্পোরেশনের যে হাসপাতাল সেখানে কিন্তু আমরা যেটি দেখেছি যে টিকা নেওয়ার সংখ্যাটা অনেক কম, এবং চট্টগ্রামের যে জেনারেল হাসপাতাল আমরা দেখছি যে সেখানে প্রতিদিন 2 থেকে 3 জন রোগী ভর্তি থাকছে। এবং এই করোনায় এখন পর্যন্ত চট্টগ্রামে মৃত্যুর যে সংখ্যা সেটি 6 জন, এবং আমরা গত 24 ঘন্টার যেই তথ্য সেই তথ্যে নতুন করে কোনো মৃত্যুর সংবাদ পাইনি। তবে যারা মারা যাচ্ছেন তারা মূলত বার্ধক্যজনিত কারণে মারা যাচ্ছেন, জটিল রোগে আক্রান্ত বলে মারা যাচ্ছেন, এবং চিকিৎসকরা জানিয়েছেন যে এই ধরনটা আসলে ব্যাপক হারে ছড়ানোর একটি শঙ্কা আছে। তবে মৃত্যুর ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবেন তারাই যারা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম, যাদের বার্ধক্যজনিত নানা জটিলতা আছে এবং বিভিন্ন জটিল রোগে যারা ভুগছেন। এবং আমরা যেটি দেখছি যে আসলে চট্টগ্রামে যারা মারা গিয়েছেন তারা কিন্তু আসলে জটিল রোগে ভুগছিলেন কিংবা বার্ধক্যজনিত কারণেই মারা গেছেন। এবং জনসচেতনতার যে বিষয় সেটি কিন্তু একেবারেই চোখে পড়ছে না। মানুষজনের যে মাস্ক করার প্রবণতা বা যে সাবধানতাগুলো মেনে চলার প্রবণতা সেগুলো কিন্তু সেভাবে চোখে পড়ছে না। এবারে জানবো বরিশালের ডেঙ্গু পরিস্থিতির খবর সহকর্মী অমিত হাসানের কাছ থেকে। অমিত, জানাবেন ডেঙ্গুর প্রকোপ এখনো কমছে না কেন, আর চিকিৎসকরা কি বলছেন?
উজ্জ্বল, একটু জানিয়ে রাখি, বরিশাল দিন দিন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং বরিশাল সহ বরিশালের বিভিন্ন জেলায় কিন্তু এই ডেঙ্গুর সংক্রমণ বেড়েই চলেছে এবং রোগীরা প্রতিনিয়তই কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। এতে হাসপাতালগুলোতে একটা শয্যা সংকটও দেখা দিচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে প্রতিদিনই কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছে এবং আজকেও যদি বলি, আজকে গত 24 ঘন্টায় প্রায় 84 জন রোগী কিন্তু নতুনভাবে ভর্তি হয়েছে। এছাড়াও গত 24 ঘন্টায় 30 জন রোগী নতুন করে ভর্তি হচ্ছে। সব মিলিয়ে 84 জন রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং চলতি বছরের কথা যদি বলি, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত 572 জন রোগী এই হাসপাতালটিতে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে। তার মধ্যে জুন মাসেই 375 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে এবং 3 জন এখন পর্যন্ত এই হাসপাতালে মারা গিয়েছে। তবে বরিশাল জেলার থেকে বরগুনা জেলায় কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে এবং বয়স্কদের পাশাপাশি শিশুরাও কিন্তু এই রোগটিতে আক্রান্ত হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে যে একটি ওয়ার্ডে 14 জন এবং আর দুইটি ওয়ার্ডে 9 জন শিশু কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বিভাগে প্রায় 4000 রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছে, চিকিৎসা নিয়েছে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে। এবং গত 24 ঘন্টায় দেখা যাচ্ছে বিভাগে 156 জন রোগী নতুন করে ভর্তি হয়েছে এবং এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে বিভাগে প্রায় 432 জন রোগী। সব মিলিয়ে বলা যায়, চিকিৎসকরা বলছেন যে সচেতনতা বাড়ালে এবং সিটি কর্পোরেশন কিংবা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক যদি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাওয়া হয়, তাহলে এই যে ডেঙ্গুর রোগের সংক্রমণ সেটি কিছুটা হলেও কমে আসবে। অন্যদিকে রোগীরা বলছেন যে কিছু রোগী রয়েছে যারা বলছেন যে বিভিন্ন সময় তারা স্যালাইন আসলে ঠিকঠাক মতো পাচ্ছেন না, তবে ওয়ার্ডগুলোর যে অবস্থা সেটিও কিন্তু কিছুটা খারাপ রয়েছে, অপরিষ্কার রয়েছে। সেই দিকটাতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে রোগীরা আসছেন তারা। এবং আরেকটু জানিয়ে রাখি, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে যে 84 জন রোগী ভর্তি রয়েছে তার মধ্যে প্রায় 90% রোগী বরিশালের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছেন এবং বরিশাল সিটি কর্পোরেশনে দেখা যায় যে 8 থেকে 10 জন রোগী প্রতিদিন কিন্তু ভর্তি থাকছে। বাকি সবাই কিন্তু বরিশালের বাইরের বিভিন্ন জেলা থেকে এসে এখানে চিকিৎসা নিচ্ছেন এবং বরিশালের এই শেরেবাংলা মেডিকেল কলেজে সবসময় রোগীদের চাপ একটু বেশি থাকে, যার কারণে শয্যা সংকট কিন্তু সবসময় থাকে, যার কারণে নতুন যে রোগীরা আসছে তারা কিছু রোগী দেখা যাচ্ছে যে বিছানা নিচে পেতে তারপরে কিন্তু চিকিৎসা সেবা নিতে হচ্ছে। তো বরিশাল থেকে ডেঙ্গু সংক্রমণের এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। ডেঙ্গু ও করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন জনপদে। নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নামে 50 শয্যা চালু হলেও চলছে মাত্র 19 শয্যায়। ঝুঁকিপূর্ণ ভবনেই কোনো রকমে চলছে সেবা কার্যক্রম। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে 16 বছরেও হয়নি নতুন ভবন। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদনে বিস্তারিত। 31 শয্যার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু হয় 1975 সালে। এরপর 2015 সালে 19 শয্যা বাড়িয়ে হাসপাতালটি উন্নীত করা হয় 50 শয্যায়। নামে উন্নীত হলেও পুরনো ভবনের কোনো সংস্কার না করায় 19 শয্যার ভবনে কোনো রকমে চলছে চিকিৎসা সেবা। প্রায় 50 বছর পুরনো জরাজীর্ণ ভবনে ধসে পড়ছে পলেস্তরা। দেয়াল ধসের কারণে পুরনো ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে সরিয়ে ফেলা হয়েছে আসবাবপত্র। এছাড়াও হাসপাতালের চিকিৎসক সংকটও চরমে। 29 জন চিকিৎসকের জায়গায় আছেন মাত্র 3 জন। এছাড়াও লোকবল সংকটে বন্ধ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এতে হাসপাতালে এসে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। শুধু জরুরি বিভাগে লোক থাকে আর অন্যান্য রোগী এমনিতে তো নাই। 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এটা দীর্ঘ 17-18 বছর যাবত এই হাসপাতাল রিপেয়ারিংও হয় না। ভালো হাসপাতালে আমরা মনে করুন যে আমরা সুযোগ সুবিধা পাই, সুযোগ সুবিধা আমরা পাইতেছি না ভাই। স্থানীয়রা বলছেন, বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিজ এলাকা হওয়ায় শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় উন্নয়নের মুখ দেখেনি স্বাস্থ্য কমপ্লেক্সটি। মদন থানা খাইলেজুরি 3 থানার এমপি ছিল সাজ্জাদ সাহেব, কিন্তু খাইলেজুরি উন্নত করছে টুকটাক, কিন্তু আমরা মদন থানার প্রতি একবারে চোখ তুলে চাইছেই নেই। এটা তো সরাসরি বোঝা যায় যে এটা রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে আমরা আছি। এদিকে জনবল সংকট সহ অবকাঠামো নির্মাণ ও অবহেলার বিষয়টি স্বীকার করে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, বেশিরভাগ সময় এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা আসতে রাজি হন না।
আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে স্বাস্থ্য কমপ্লেক্সটির উন্নয়নে নতুন করে ডিপিপি নেওয়া হয়েছে, দ্রুত সময়ে শুরু হবে কাজ। মানুষ হয়তো দ্বিগুণ লোড নেয়, কিন্তু আমরা 4 বা 5 গুণ লোড নিচ্ছে এবং স্বভাবতই স্বাভাবিক কাজে তো একটু বিঘ্ন ঘটছে। পাশাপাশি এই পরিত্যক্ত থাকার দরুন এখানকার যারা চিকিৎসক নিযুক্ত হন তারাও খুব একটা উৎসাহিত হন না, এবং এখানে আবার পুনরায় চিকিৎসক আসতেও খুব একটা উৎসাহিত হন না। সারা বাংলাদেশে আমাদের যে জরাজীর্ণ হেলথ কমপ্লেক্সগুলো আছে সেইগুলা পুনর্নির্মাণের জন্য একটা নতুন করে ডিপিপি করা হচ্ছে। এই ডিপিপিটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এটা প্ল্যানিং কমিশন আছে, প্ল্যানিং কমিশন থেকে ভেটিং হয়ে যখন আবার আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসবে তখনই আমরা আবার নতুন করে এই কমপ্লেক্সটা করতে পারবো। আমরা আশা করতেছি 25-26 অর্থবছরে এটার কার্যক্রম আমরা শুরু করতে পারবো। 225 বর্গ কিলোমিটারের মদন উপজেলার প্রায় 2 লাখ হাওরবাসীর সেবার জন্য নির্মিত এই স্বাস্থ্য কমপ্লেক্সটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। আধুনিকতার ছোঁয়ায় দিন দিন হারিয়ে যেতে বসেছে মৃৎশিল্প, দিশেহারা হয়ে পড়েছে পাল সম্প্রদায়। তবে বগুড়ার মৃৎশিল্পীরা সারা বছরই ব্যস্ত সময় পার করছেন দই পাত্র বানিয়ে। জীবিকা ভালো চললেও সরকারি বেসরকারি সহযোগিতা পেলে আরও এগিয়ে নিতে চান তাদের এই পৈতৃক পেশা। সাইফুল সাগরের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব সেলিম। বাংলা বছরের শুরুর দিকে গ্রামীণ লোকজ মেলায় যেসব মাটির জিনিসপত্র বিক্রি হয় সেগুলো তৈরিতে কুমারপাড়ার ব্যস্ততা শুরু হতো মাস 2-1 আগে থেকে। তবে এখন আর আগের মতো মেলা হয় না, তাই মাটির খেলনা, হাঁড়িপাতিল সহ অন্যান্য তৈজসপত্র তৈরির ব্যস্ততাও নেই। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে প্রাচীন এই শিল্প। বগুড়ার বিখ্যাত আরিয়া পালপাড়া, মহিষাবান পালপাড়া, শেখেরকলা ও শাখারিয়া পালপাড়ার কোনো বাড়িতেই আর মাটির তৈজসপত্র তৈরি করেন না মৃৎশিল্পীরা। ছোট ছোট খুঁটি, বাসন, পুতুল সবকিছু বানাচ্ছিল, সবকিছু একসাথে মেলায় নিয়ে যাচ্ছিল, একসাথে আমরা সবকিছু বিক্রি করতাম। বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা এই খেলনা নিয়ে গেছি, প্রচুর পরিমাণ বিক্রি হয়েছে। এখন আর মনে করেন ওটাও আর চলে না, এখন আর মেলা টেলা করি না, এখন আর চলে না ওগুলা জিনিস। আর শুধু এক দইয়ের ভাণ্ড নিয়ে পড়ে আছি, কিন্তু যদি বগুড়ায় দইটা না চলতো তাহলে আমাদের দিন যাওয়া খুব কঠিন হতো। গেল কয়েক দশকে বাজারে দাপট বেড়েছে প্লাস্টিক, সিরামিক আর মেলামাইনের, কমেছে মাটির তৈজসপত্রের ব্যবহার। তবে বগুড়ার জিআই স্বীকৃতি পাওয়া মিষ্টান্ন দই তৈরি হয় মাটির পাত্রেই। দইয়ের সাথে সাথে চাহিদা বেড়েছে বিভিন্ন আকৃতির দই পাত্রেরও। বগুড়ার মৃৎশিল্পীরা পুরনো পেশা ধরে রেখেছেন দই পাত্র বানিয়েই। পালপাড়ায় এখন সারা বছরই দই পাত্র তৈরির ব্যস্ততা থাকে। দইয়ের ডুকি আছে, 2.5 কেজি আছে, সরা আছে, গিলাস আছে, বাটি আছে। তো এগুলো যদি না খায় তাহলে আমাদের মাটির ব্যবসা এরকম চলতো না। দিলে বড়গুলো সেগুলো 2000-1500 করে চলে, আবার তার ছোটগুলো 1 কেজি গুলো মনে করেন 1200 টাকা চলে, 1200-1000। মৃৎশিল্পেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। মাটি কাদা করতে ও বিভিন্ন তৈজসপত্র তৈরিতে ব্যবহার বেড়েছে বৈদ্যুতিক মোটরের। তাছাড়া প্রাচীন এই শিল্পের উন্নয়নে মৃৎশিল্পীদের উন্নত প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ দেয়া হয় জানান এই কর্মকর্তা। উদ্যোক্তাদের প্রমোট করার জন্য প্রতি বছর মেলার আয়োজন করছি। মৃৎশিল্পের উপর প্রশিক্ষণ নিতে আগ্রহী তাদেরকে আমরা বিসিকের প্রধান কার্যালয়ে আমাদের যে নকশা কেন্দ্র আছে সেই নকশা কেন্দ্রতে প্রশিক্ষণের জন্য আমরা মনোনীত করে পাঠাচ্ছি এবং সেই সঙ্গে স্বল্প সুদে তাদেরকে ঋণের ব্যবস্থা করছি। আকারভেদে প্রতিটি দই পাত্র বিক্রি হয় 5 থেকে 15 টাকা পর্যন্ত। রাজীব সেলিম, এখন বগুড়া। শ্রীমঙ্গলে চায়ের সপ্তম নিলামে 5টি ব্রোকার্স হাউজের 1,25,000 কেজি চা নিলামে উঠেছে, যার আনুমানিক বাজার মূল্য 3,07,00,000 টাকারও বেশি। তবে চা বোর্ডের বেঁধে দেয়া দামের তুলনায় চায়ের গুণগত মান ভালো না থাকায় কমেছে বিক্রি। এ নিয়ে বিস্তারিত জানাতে শ্রীমঙ্গলের অস্থায়ী চা নিলাম কেন্দ্র খান টাওয়ার থেকে যুক্ত আছেন সহকর্মী এম.এ. হামিদ। হামিদ, জানাবেন আজকের নিলামে কি পরিমাণে চা বিক্রি হচ্ছে আর গুণগত মান কেমন? আজকে ছিল চায়ের সপ্তম নিলাম এবং এই নিলাম সকাল 10টা থেকে শুরু হয়ে 10:30টার মধ্যেই কিন্তু শেষ হয়ে যায়। তুলনামূলক বায়ার উপস্থিতি ছিল খুবই কম। এর কারণ হিসাবে আমি ব্রোকারদের সাথে এবং বায়ারদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে সরকার দ্বিতীয় দফায় কিন্তু চায়ের দাম বেঁধে দিয়েছে। বিশেষ করে পঞ্চগড়ের সমতলের চা 10 টাকা বাড়িয়ে কেজিতে 170 টাকা করেছে এবং সিলেট এবং চট্টগ্রামের চায়ের মূল্য 85 টাকা বাড়িয়ে 245 টাকা পুনর্নির্ধারণ করেছে। এর
পর থেকেই কিন্তু চায়ের বাজারে দর নামতে শুরু করেছে বিক্রিতে, এবং তারা বলছেন যে আগে যেখানে সিলেট, চট্টগ্রাম এবং পঞ্চগড়ের চা ফ্ল্যাট রেট ছিল 160 টাকা, সেক্ষেত্রে চায়ের গুণগত মান 2+ বা 2 হলেই তারা কিন্তু সে দামে কিনতে পারতো। এখন কিন্তু 2 বা 2+ যে চাগুলো আছে সেগুলো কিন্তু সিলেট এবং চট্টগ্রামের চাগুলো 245 টাকা কেজিতে কিনতে হচ্ছে, যেগুলো তারা বাজারজাত করতে গেলে 290 বা 300 টাকা কেজি পড়ছে। এর কারণে তারা কিন্তু সেখান থেকে চা ক্রয় করার থেকে সরে এসেছেন। তারা বলছেন যে এই বিষয়টি হয়তো চা বোর্ড পুনর্বিবেচনা করবে, এবং এই ফ্ল্যাট রেটে যদি চট্টগ্রাম এবং সিলেটের 200 থেকে 220 টাকা করে, সেক্ষেত্রে হয়তো চা বাগানগুলো বাঁধবে এবং বায়াররাও চা কিনবেন। আজকে নিলামে 1,25,336 কেজির উপরে চা উঠেছিল, যার আনুমানিক বাজার মূল্য ছিল 3,07,07,000 টাকার উপরে। আমি ষষ্ঠ নিলামের কথা যদি বলি, যে ষষ্ঠ নিলামে 5টি বকাশ হাউজের 1,14,000 কেজির উপরে 17 কেজি উপরে চা নিলামে উঠেছিল, এবং সেখান থেকে মাত্র 21,589 কেজির উপরে চা বিক্রি হয়েছে, অর্থাৎ 93,228 কেজির উপরে চা অবিকৃত রয়েছে। এর কারণ হিসেবে চা বাগান সংশ্লিষ্ট যারা রয়েছেন বা ব্রোকার যারা রয়েছেন তারা বলছেন যে সরকারের এই বেঁধে দেওয়া দামের কারণে বকাররা বা বায়াররা চা কিনতে চাচ্ছেন না। তারা বলছেন যে চায়ের দামটা যদি বাড়ানোই হয়ে থাকে, তাহলে চায়ের কিন্তু গুণগত মান বাড়াতে হবে, এবং গুণগত মান যদি 3+ চলে যায় সিলেট এবং চট্টগ্রামের চাগুলো, সেক্ষেত্রে হয়তো ভালো দাম পাওয়া যাবে। আজকের নিলামে সর্বোচ্চ দামে যে গ্রিন টি বিক্রি হচ্ছে সেটা হচ্ছে গ্রিন লিফ টি গার্ডেনের গ্রিন টি 1450 টাকা কেজিতে বিক্রি হয়েছে, এবং অপরদিকে ব্ল্যাক টি বিক্রি হয়েছে পাত্রকলা ন্যাশনাল টি কোম্পানির পাত্রকলা চা বাগান এবং প্রেমনগর চা বাগানের 271 টাকা কেজিতে বিক্রি হয়েছে। তারা বলছেন যে যে বাগানগুলোর চায়ের গুণগত মান ভালো আছে সে বাগানগুলোর চা কিন্তু অধিক দামে বিক্রি হচ্ছে, এবং যে বাগানগুলোর চায়ের গুণগত মান ভালো না সেগুলো কম দামে বিক্রি হচ্ছে। তারা বলছেন যে বাগানের চায়ের দাম বাড়ানোর সাথে সাথে কিন্তু বাগান মালিকরা চায়ের গুণগত মানের দিকে নজর দিতে হবে। চায়ের গুণগত মান ভালো হলেই কিন্তু নিলামে চা বিক্রি বাড়বে। তারা বলছেন যে এখন যেভাবে চা বিক্রি হচ্ছে সেভাবে চা বিক্রি হতে থাকলে বাগান মালিকরা কিন্তু শ্রমিকদের দৈনিক মজুরি বা সাপ্তাহিক যে মজুরি আছে সেগুলো তারা দিতে হিমশিম খেতে হবে। ইতিমধ্যেই কিন্তু ন্যাশনাল টি কোম্পানির বেশ কিছু বাগানে 3 দিনের মজুরি দেওয়া হয়েছিল, অনেক বাগানে তারা নেয়নি, এবং অনেক বাগানে কিন্তু 1 সপ্তাহের মজুরি ইতিমধ্যে বকেয়া পড়ে আছে। এখন হচ্ছে চায়ের পিক মৌসুম, যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু চা বাগানগুলো বন্ধ হয়ে যেতে পারে। তাই চা বাগানে কর্তৃপক্ষের চা বোর্ডের নিকট দাবি জানাচ্ছেন যে চায়ের পুনর্নির্ধারণ করার জন্য। এই ছিল আমার কাছে শ্রীমঙ্গল থেকে চা নিলাম নিয়ে সবশেষ। উজ্জ্বল। চা নিলামের খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ। নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন এখন জনপদে। রাজধানীর BRICM মিলনায়তনে বিডিআর বিদ্রোহী হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন এই সম্পর্কিত তদন্ত কমিশনের প্রধান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। গ্রহণ চলমান রয়েছে এবং প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পুনঃ সাক্ষ্য গ্রহণ প্রয়োজন হবে। চ্যালেঞ্জ সমূহ: কিছু গুরুত্বপূর্ণ সাক্ষীর সন্ধান পাওয়া যায়নি, তাদের দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকায় একাধিক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। কিছু দেশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে চাহিদাকৃত গুরুত্বপূর্ণ তথ্য দলিলাদি এখন পর্যন্ত পাওয়া যায়নি। কমিশন উল্লেখিত তথ্যাদি অনতিবিলম্বে সংগ্রহের চেষ্টা চলছে। সময় বৃদ্ধি: 50-এর অধিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ এখনো বাকি আছে। এছাড়া কিছু সংখ্যক ব্যক্তির পুনঃ সাক্ষ্য গ্রহণেরও প্রয়োজন হবে। গৃহীত সাক্ষ্যগুলোর পূর্ণাঙ্গ লিখিত রূপ প্রস্তুত, স্বাক্ষর গ্রহণ ও বিশ্লেষণের কাজ চলমান রয়েছে। এটি একটি সময় সাপেক্ষ কাজ। কিছু বিদেশি দূতাবাসে ও সংস্থার সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে, যার জন্য কিছু সময় প্রয়োজন। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ 30শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে।
সাংবাদিক ভাই ও বোনদের, আপনারা এসছেন, আমরা খুবই আনন্দিত এবং আপনাদের উপস্থিতি আমাদেরকে বহুভাবে উৎসাহিত করেছে। এখন আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করব। যারা প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন এ সম্পর্কিত তদন্ত কমিশনের প্রধান, সরাসরি ছিলাম সেখানে। ময়মনসিংহে বেড়েছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে 25 কেজি বস্তায় দাম বেড়েছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। খুচরা পর্যায়ে কেজিতে দাম বেড়েছে 5 থেকে 6 টাকা। বিস্তারিত জানাতে ময়মনসিংহের মেছুয়া বাজার চালের আড়ত থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন হঠাৎ চালের দাম বৃদ্ধির কারণ কি, আর কোন চালের দাম কত টাকা বেড়েছে? উজ্জ্বল, হঠাৎ করেই যখন আসলে এই চালের দাম সারা দেশে বেড়ে গেল এবং সেই প্রেক্ষাপটটা যদি বলি, ময়মনসিংহে কিন্তু খুবই টালমাটাল একটা অবস্থা। সাধারণ যারা নিম্নআয়ের মানুষ রয়েছেন, যারা চাল কিনতে এসে কিন্তু খুবই হিমশিম খাচ্ছেন এবং বিপাকে পড়ছেন। প্রতিনিয়তই তারা যেটা অভিযোগ করছেন, প্রতি সপ্তাহে কোনো না কোনো চাল 1-2 টাকা করে কেজিতে পাচ্ছে, কিন্তু এবার এক লাফে কিন্তু 5 থেকে 6 টাকা বেশিরভাগ সব ধরনের চালে কিন্তু দাম বেড়েছে। যার কারণ হিসেবে কিন্তু আসলে যারা বিক্রেতা রয়েছেন তারা মিল মালিকদের দোষারোপ করছেন এবং মিল মালিকরা যেটা বলছেন যে ধানের দাম বৃদ্ধি পেয়েছে, এর মধ্যেই কিন্তু আসলে চলছে। আমরা আসার পর দেখতে পেরেছি যে বিশেষ করে কাটারি যে চালটা ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং নাজির শাইল এবং 28-29 প্রজাতির চাল ভাত খাওয়ার জন্য এই চালগুলো সবচেয়ে বেশি কিনে থাকে এবং এই চালগুলোতেই সবচেয়ে বেশি দাম বৃদ্ধি পেয়েছে। যেটা বিক্রেতাদের আরও একটি বিষয় আমাদেরকে বলেছেন যে ভারত থেকে যে চালগুলো আমদানি করা হতো, বিশেষ করে নাজির শাইল, কাটারি, সেই চালগুলো আমদানি বন্ধ থাকার কারণে একটা প্রভাব তো পড়েছেই, পাশাপাশি মাঝখানে যে ঈদের একটা বন্ধ গেল, সেই বন্ধের কারণে যারা মিল মালিকরা ছিলেন তারা অনেক পুরনো ধানগুলি তারা কিন্তু মোকামে তাদের ছিল এবং নতুন করে তারা ধান কেনে এবং নতুন করে যখন ধান কিনতে যাচ্ছে এবং সব চাপ যখন পড়ছে তখন কিন্তু ধানের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের ব্যবধানে আমরা খোঁজ নিয়ে দেখেছি মোটা ধান 1300 টাকা করে এবং চিকন যে ধানগুলো হচ্ছে 1350 টাকা করে। সুতরাং তারা যেটা বলছে যে ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণে তাদের খরচ বৃদ্ধি পাচ্ছে এবং প্রচুর যে চাহিদাও তৈরি হয়েছে বাজারে, সেগুলো মেটাতেও কিন্তু হিমশিম খেতে হচ্ছে। ময়মনসিংহে এখন পর্যন্ত চালের সংকট দেখা না দিলেও কিন্তু চাহিদা অনুযায়ী কিন্তু বিক্রেতারা সেই চাল কিন্তু পাচ্ছেন না এবং যার কারণে মিল মালিকরাও কিন্তু দেখা গেছে তারা বলছেন যে তাদের ধান যেহেতু বেশি দামে কিনতে হচ্ছে, তারাও আসলে বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে এবং বিক্রেতারা যেটা বলছেন যে বিশেষ করে মিল মালিকরা যেহেতু তার দাম বাড়িয়ে দিয়েছে, এখানকার যে বড় বড় যারা ব্যবসায়ী রয়েছেন তারাও চালের দাম বাড়িয়ে দিয়েছেন এবং এই বেশি দামে কিন্তু চাল কিনতে হচ্ছে এবং বিশেষ করে খুচরা পর্যায়ে যারা ক্রেতা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে দিন শেষে এই চালের বেশি দামে চালটা কিনতে হয়, সেই মাসুলটা কিন্তু দিন শেষে সাধারণ ভোক্তাদেরই দিতে হচ্ছে এবং সাধারণ ভোক্তা যারা রয়েছেন তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, চালের বাজারটা মনিটরিং করা এখন খুবই দরকার হয়ে পড়েছে এবং চালের বাজারটা যদি মনিটরিং করা যায় তাহলে হয়তো মজুতদার বা অবৈধভাবে যদি কেউ সিন্ডিকেট করে চালের দামটা বৃদ্ধি করে থাকে সেই বিষয়টি নজরে আনা যাবে। সুতরাং চালের বাজার মনিটরিংয়ের একটা দাবি কিন্তু সাধারণ ভোক্তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে চালের দাম বৃদ্ধির সর্বশেষ খবর আমার কাছে। ইমতিয়াজ আহমেদ জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে চালের বাজারের খবর। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। পেঁয়াজ আবাদের দ্বিতীয় বড় জেলা ফরিদপুরের হাট বাজারে কমেছে পেঁয়াজের দাম। বাজারে প্রতিমন পেঁয়াজ বিক্রি হচ্ছে 1500 থেকে 1700 টাকায়। এতে লোকসানের সংখ্যায় পড়েছেন চাষিরা। তারা বলছেন প্রতিমন পেঁয়াজের দাম অন্তত 2000 থেকে 2200 টাকা হলে খরচ পুষিয়ে কিছুটা লাভের মুখ দেখতে পারবেন তারা। মফিজুর রহমান শিপনের তথ্য ছবিতে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফরিদপুরের ঠ্যানঠেনিয়া বাজারে সকাল থেকে ব্যস্ত সময় পার করেন আড়তদাররা। বিভিন্ন যানবাহনে করে বস্তা ভর্তি পেঁয়াজ বাজারে আনেন চাষিরা। সপ্তাহের রবি ও বুধবারের হাটে অন্তত 200 থেকে 300 টন পেঁয়াজ বেচা কেনা হয়। পরে চলে যায় দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে। উৎপাদন ও সরবরাহ ঠিক থাকলেও বাজার দর নিয়ে বাড়ছে চাষিদের অসন্তোষ। পেঁয়াজের যে দাম কম এনে এর কত হয় না, যে হতে যে দাম বেশি 1600-1650 চলতেছে বাজারে। 90 কেজি পেঁয়াজি যে দাম কইতেছে 1620 টাকা কইতেছে, কেবল নামাইলাম। তা কোন পক্ষে কৃষকের
2000 হইলে মোটামুটি একটু বাইসে থাকতে পারে। আমার দাম এটা 2000 টাকা পাইলে আমার সমস্যা না, কি কৃষক আমরা বাইসে থাকতে পারবো। পেঁয়াজের বাজার আছে, উপরে আছে 1750 নিচে আছে 1600, এর নিচে কোনো বাজার নাই। অবস্থা খুবই খারাপ, সার ওষুধের যে দাম আর যে খরচ ওই হিসেবে পেঁয়াজ দাম ছিল কমার আগে 2500। ব্যবসায়ীরা বলছেন ঈদের পরে হঠাৎ করে পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমেছে বলে দাবি তাদের। প্রচুর আমদানির কারণে পেঁয়াজের বাজারটা কম। এখনকার বাজার হলো আপনার 1650, সর্বোচ্চ 1700 টাকা যায়। প্রতি হাটে 300, 400, 500 মন পেঁয়াজ কেনা বিক্রি হয়, তাতে 16-17 গাড়ি 20 গাড়ি পর্যন্ত মাল আসে। আপনার 2500, 2000 উপরে বাজার থাকলে ভালো হয়। জেলায় 3 ধরনের পেঁয়াজের আবাদ হয়, এর মধ্যে শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজ, হালি পেঁয়াজ এবং দানা পেঁয়াজ। তবে সবচেয়ে বেশি আবাদ হয় হালি পেঁয়াজ। জেলার কৃষি বিভাগের তথ্য বলছে চলতি মৌসুমে ফরিদপুরের 38,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এখন ফরিদপুর দেখছেন এখন জনপদে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবারে জানাবো ফলের বাজারের খবর। শেরপুরে সরবরাহ বাড়ায় কমেছে প্রায় সব ধরনের ফলের দাম। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, জানাবেন বাজারে দেশীয় ফলের সরবরাহ কেমন আর কোন ফল কেমন দরে বিক্রি হচ্ছে? উজ্জ্বল, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে জেলা শহরের সবচেয়ে ব্যস্ততম জায়গা খোয়ারপাড় চত্বর, এবং এখানে প্রায় 30টিরও অধিক ফলের দোকান কিন্তু আমরা দেখেছি যে বিক্রেতারা যারা আছে তারা কিন্তু সকাল থেকে তাদের বিভিন্ন ফলের পসরা সাজিয়ে বসছেন এবং ক্রেতারা তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় ফল কিনে কিন্তু তারা বাড়ি ফিরছেন। তো আমরা দেখেছি যে সপ্তাহের ব্যবধানে এবং সরবরাহ বৃদ্ধি পায় প্রায় বেশিরভাগ ফলের দাম কিন্তু কমেছে। তো আমি যদি একটু বাজার দরটি জানাই, যেমন গত সপ্তাহে আমরা দেখেছিলাম মালটা বিক্রি হচ্ছিল 300 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 40 টাকা কমে 260 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পাশাপাশি আনার আমরা দেখেছিলাম গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 560 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 20 টাকা কমে 540 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া আঙুরে আমরা দেখেছি যে গত সপ্তাহে বিক্রি হচ্ছিল আঙুর 540 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে কমে 440 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে ড্রাগন ফল রয়েছে, ড্রাগনও গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 220 টাকা কেজি ধরে, সেটিও কিন্তু আজকের বাজারে 100 টাকা কমে 120 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া লটকন আমরা দেখেছি, লটকন বিক্রি হচ্ছিল গত সপ্তাহে প্রায় 300 টাকা কেজি ধরে, সেটিও কিন্তু আজকের বাজারে 100 টাকা কমে 200 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া আজকে আমরা দেখেছি প্রত্যেকটি দোকানে বিদেশি ফলের পাশাপাশি কিন্তু দেশি ফলের ব্যাপক সমাহার রয়েছে, এবং বিশেষ করে যেহেতু এখন মধু মাস চলছে, তো ক্রেতারা কিন্তু দেশীয় ফলের প্রতি একটু ঝুঁকছেন। তো বিক্রেতারা বলছেন যে বিদেশি ফলের পাশাপাশি কিন্তু দেশি ফলের দাম অনেকটা কমেছে। যেমন জাম গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 100 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 50 টাকা কমে 50 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া পেয়ারা গত সপ্তাহে আমরা দেখেছিলাম 80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকের বাজারে 40 টাকা কমে 40 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁঠালেও আকার এবং মান ভেদে 30 থেকে 50 টাকা পর্যন্ত কাঁঠালেও কমেছে। এছাড়া আমিও 20 টাকা কমে 50 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো বিক্রেতারা বলছেন যে এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো আরো দাম কিছুটা কমতে পারে, এবং ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করছেন। তারা বলছেন যে নাগালের মধ্যে থাকার কারণে তারা পরিবারের চাহিদা তারা পূরণ করতে পারছেন। তো এই ছিল শেরপুর থেকে উজ্জ্বল ফলের বাজার দরের সর্বশেষ তথ্য আমার কাছে। এখন জনপদে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত, দেখছেন এখন জনপদে। যুগের পরিবর্তন হলেও এখনও পিরোজপুর স্বরূপকাঠিতে বসে ঐতিহ্যবাহী নৌকার হাট। বর্ষা মৌসুমে জমজমাট হয় বেচাকেনা। এই হাট থেকে নৌকা কিনতে দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতারাও, যাতে প্রতি হাটে বিক্রি হচ্ছে 20 থেকে 25 লাখ টাকার নৌকা। আলামিন তালুকদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বর্ষা মৌসুমে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে ওঠে ডিঙি নৌকা। তাই জ্যৈষ্ঠ মাস থেকেই সরগরম হয়ে ওঠে পিরোজপুরের স্বরূপকাঠির আটঘর কুরিয়ানা খালের পাড়। প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বসে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এই নৌকার হাট। কাঠের তৈরি ছোট বড় নৌকা বিক্রি হয় এখানেই। স্থানীয় কারিগররা নিজের হাতে তৈরি এসব নৌকা নিয়ে আসেন হাটে। দাম শুরু হয় 1,500 টাকা থেকে, আর বড় মাপের নৌকার দাম পৌঁছায় 10,000 পর্যন্ত।
শত বর্ষ আগে যাত্রা শুরু করা এই হাটে এখনও বিক্রি হয় 3 থেকে 350 নৌকা, যার বাজার দর প্রায় 20 থেকে 25 লাখ টাকা। আশপাশের জেলার শত শত ক্রেতা আসেন এখানে। কেউ কেউ একসঙ্গে কিনে নেন 4-5টি নৌকা। শুধু কেনাবেচা নয়, এই হাট এখন হয়ে উঠেছে স্থানীয় সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ। খালের পাড় জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ, জমে ওঠে নানা বয়সী মানুষের মিলন মেলা। বিক্রেতারা জানান, গেল বছরের তুলনায় এবার নৌকার দাম একটু বেশি, তবে গুণগত মান ভালো। গত বছরের থেকে এবার বাজারে একটু চড়া বেশি। এই বাজারের নৌকা মানসম্মত ভালো। আমাদের নৌকা সবসময় লাগবে, কারণ আমাদের খাল বেশি। জ্যৈষ্ঠ মাস পর থেকে আমরা ব্যানগাই তো চালাই, সোনামে বরিশাল থেকে আসি, নৌকা কিনে নিয়ে যাই। বাজার মেলছে 100 বছর থেকে আগেও, তা আমিও আসি মনে করেন 50 থেকে 60 বছর হয়েছে। 200 গ্রামের থেকে নৌকা কিনতে আসে, কারণ বিশেষ করে এই এলাকা পেয়ারার সিজনে সবার নৌকা দরকার হয়। হাটের ঐতিহ্য ধরে রাখতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, যাতে করে নতুন প্রজন্ম এই সাংস্কৃতিক পরিচয় ধারণ করতে পারে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই হাটটাকে আমরা টিকিয়ে রাখার জন্য আমাদের বিভিন্ন পদক্ষেপ রয়েছে। ইতিমধ্যে আমরা এখানে টয়লেট স্থাপন করা অথবা পরিবেশের উন্নয়ন করা এবং কাঠ শিল্পীদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি উপজেলা প্রশাসন থেকে। আমরা চাই যে আগামী দিনে যাতে করে আমাদের এই প্রজন্ম যারা রয়েছে তারাও এই বিষয়টা ধারণ করবে, এই ঐতিহ্যটাকে ধরে রাখবে। আধুনিক যুগে যান্ত্রিকতার মাঝেও আটঘর কুরিয়ানার নৌকার হাট ধরে রেখেছে গ্রামীণ জীবনের এক প্রাচীন ঐতিহ্য। এমন ঐতিহ্যবাহী হাটগুলোকে সংরক্ষণ এবং স্থানীয় কারিগরদের সহায়তায় উদ্যোগ নিলে টিকে থাকবে গ্রাম বাংলার এই অনন্য পরিচয়। আল আমিন তালুকদার, এখন পিরোজপুর। রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে শুরু হচ্ছে পরিবেশ ও বৃক্ষ মেলা। মেলার উদ্বোধনী বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমাদের গাফিলতিগুলো স্মরণ করা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব পরিবেশ দিবস 2025 উপলক্ষে আজকের আয়োজনে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজন থেকে পরিবেশ মেলা, মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025 শুরু হতে যাচ্ছে। আমি আশা করি সকল জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা চলবে এবং উৎসাহের সঙ্গে চলবে। এই বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হল এন্ডিং প্লাস্টিক পলিউশন। আজকের পৃথিবী নানা রকমের সংকটে জড়িত। যুদ্ধ বিগ্রহ, প্রযুক্তির ব্যাপক প্রসার, অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কিন্তু সেই চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না, সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ। এটা প্রকৃতির দোষ না, এটা আমাদের দোষ। আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। দোষটা প্রকৃতির না, দোষটা হলো প্রকৃতি বিধ্বংসী এক জীব, যার নাম মানুষ। আমাদের সামনে দৈত্যাকারে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে জলবায়ুর সংকট। আমি প্রস্তুতি নিচ্ছি বলবো না, বলবো যে কাজ শুরু করে দিয়েছি। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীব বৈচিত্র্যের ক্ষতি। এটা শুধু প্লাস্টিকের জন্য, আর বহু জিনিস আছে। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবো। দুজন একসঙ্গে থাকতে পারবে না এর জায়গায়। এবং তাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসে আমাদের অসহায়ত্ব দেখে।
আমাদের উদ্যোগের অভাব দেখে যে আমরা সব জয় করে নিলাম, তোমরা কিছুই করতে পারতেছি। সেই অসহায় অবস্থা থেকে আজকে আমরা এই 2025 সালের এই দিবস উদযাপন করছি। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে। জীববৈচিত্র্য ধ্বংসের মতো করছে। কেন? আমাদের কি শক্তি নাই বলে? তা না, আমরা পাত্তা দিচ্ছি না বলে। আমাদের কোনো গরম নেই, চলছি তো, ঠিকই তো আছে। এই করতে করতেই আমাদের শেষ। এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কর্মোদ্যোগ আসে, তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এখন হয়নি, এখন আমরা অবলুপ্তির পথে, রক্ষা করার কোনো উপায় নেই। এই এমন এক জিনিস প্লাস্টিক, যার জন্ম আছে মৃত্যু নেই। এই হলো তার বৈশিষ্ট্য। পৃথিবীর সবকিছুর মৃত্যু আছে, তার মৃত্যু নেই। এসব ক্রমাগত বাড়ে, তো ফলে সবকিছু সে জয় করে ফেলবে। আজকে যে আমরা একটু প্লাস্টিকের কথা বলছি, এটা তো মাত্র শুরু। হেন জিনিস থাকবে না, তার বিচরণের বাইরে থাকবে। আমরা দিবস উদযাপন করে ঘরে ফিরে যাব, যথারীতি আগের মতো প্লাস্টিক ব্যবহার করবো। সামান্য একটা জিনিস, এমন কি ক্ষতি করতে পারে আমাদের? আমরা করতেই থাকবো। জাতীয় পরিবেশ ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা। সরাসরি ছিলাম সেখানে। আর এই ছিল এখন জনপদের আয়োজনে। পরবর্তী আয়োজন এখন ঢাকা।